তাহলে যেটা হয়, ইতিহাস বলে না যে ইতিহাস ঘুরে ঘুরে আসে, আওয়ামী লীগের উপর কিন্তু খুব ম্যাসিভ আকারে দুটো পরিণতি হয়েছে ইতিহাসে এই যে ৭৭ বছরে। একটা হলো ৭৫-এর 15ই আগস্ট, এবং এটা অনেকটা কাকতালীয় যে আবার ২০২৪ সালের আগস্টেই একই রকম পরিণতিটা হয়েছে। দুইটা পরিণতির দুই রকম ভিন্নতা আছে। ৭৫-এ যে পরিণতিটা হয়েছিল, ৭৫-এ যে পরিণতিটা, সেটাতে এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছিল আওয়ামী লীগের প্রতি। কারণ ৭৫-এ আওয়ামী লীগের নেতাদের উপর একটা নির্বিচার, একটা মানে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল, যার কারণে কিছুদিন পরেই যে ক্ষোভটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নারে তৈরি হয়েছে। এবং পরবর্তী ২১ বছর শেখ মুজিবের হত্যাকাণ্ড, তার সন্তানের হত্যাকাণ্ড, তার পরিবার পরিজনের হত্যাকাণ্ড, এই জিনিসগুলোর একটা বলা যায় যে এক ধরনের মানুষের মধ্যে একটা আবেদন তৈরি করেছিল। দেখেন, শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের ইতিহাসের মানে একটা ঐতিহাসিক স্তম্ভ, একটা ব্যক্তিত্ব, যার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। এবং যতই বিতর্ক থাকুক, মানুষ কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে তার নেতৃত্বেই রাষ্ট্রটা একটা পুনর্গঠন প্রক্রিয়াটা শুরু হয়েছিল। কিন্তু খুব অল্প সময়ে উনি অজনপ্রিয় হয়েছেন। কেন অজনপ্রিয় হয়েছেন? কারণ উনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় বসে এসে দেখা গেল যে উনি গণতান্ত্রিক যে চর্চা সেটাকে উনি রুদ্ধ করেছেন। এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে কে? তার দলের লোকেরাই বিদ্রোহ করেছে। সেখানে কিন্তু তখন বিএনপি নামক দল ছিল না, জামাত নামক দল তো নিষিদ্ধ এবং খুবই দুর্বল অবস্থায় ছিল, মুসলিম লীগ তো বলতে গেলে এক নিষিদ্ধ দল তখন। সুতরাং আমরা দেখলাম যে খুব অল্প সময়েই আওয়ামী লীগ থেকেই জাসদ নামক একটা বিপ্লবী বিদ্রোহী দলের উত্থান ঘটেছে, এবং তাদের সাথেই তাদের সংঘাতটা শুরু হয়েছে। ৭০ সালের নির্বাচন যদি আপনি দেখেন, তাহলে দেখবেন ৯০%-এরও বেশি ভোট নৌকার পক্ষে মানুষ দিয়েছিল। তাহলে ৭০-এর পরে ৭১, ৭২, ৭৩, ৭৪-এ সেই দুর্ভিক্ষ, এবং ৭৫-এ এসেই মানে এরকম একটা বিয়োগান্তক ঘটনা। এবং ঐতিহাসিকভাবে যেটা সত্য কথা, যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন এরা বেশিরভাগই আওয়ামী লীগের লোক, এবং এরা কিন্তু মুক্তিযোদ্ধাও। আপনি দেখেন, শেখ মুজিবের মৃত্যুর জন্য প্রধানত দায়ী করা হয় কাকে? খন্দকার মোশতাককে। খন্দকার মোশতাক আওয়ামী লীগেরই নেতা। আর যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই কিন্তু সেনাবাহিনীর সদস্য, এবং তারা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা তারা। তো এই অবস্থান থেকে 15ই আগস্টের পরে আওয়ামী লীগের যে উত্থান, সেই 21 বছর পরে অনেক সংগ্রাম লড়াই করে শেখ হাসিনা দেশে ফিরে, কারণ শেখ হাসিনা এবং শেখ রেহানার প্রতি মানুষের একটা মমত্ববোধ ছিল। তারা এতিম, মা বাবাকে একসাথে হারিয়েছেন, এবং তারা দেশের বাইরে ছিলেন। শেখ হাসিনা এসে তিনিও কিন্তু এক ধরনের গণতান্ত্রিক সংগ্রাম, এরশাদ বিরোধী আন্দোলনে উনি রাজপথে কষ্ট করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। অনেক আঁকাবাঁকা পথ আছে, দোষ ত্রুটি নাই আমি বলবো না, কিন্তু আঁকাবাঁকা পথের পরে যখন 96-তে তারা ক্ষমতায় আসলেন, আবার সেই 96-তে ক্ষমতায় আসার পরে দেখা গেল পরের বছরে পরের এক রেজিমেই তারা অজনপ্রিয় হয়ে গেলেন। এবং পরের বছরের নির্বাচনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের আবার মানে বিপর্যয় ঘটলো। আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা হারালেন। 2008-এ তারা যখন আবার ক্ষমতায় আসলেন, সেটা ছিল একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। যাই হোক, 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ যখন আসলো, এই 2008 থেকে 2024 পর্যন্ত এই যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, ফ্যাসিবাদ কায়েম করা, গুম খুন, নৈরাজ্য, তারপরে আপনার দেশের টাকা পাচার সহ এমন কোনো পরিস্থিতি নাই যেটা আওয়ামী লীগের দ্বারা হয় নাই। যেটা 24-এ এসে আমরা দেখলাম যে কোনো রাজনৈতিক দলের প্রথাগত আন্দোলন ছাড়াই সাধারণ জনগণের অংশগ্রহণ, ছাত্রদের অংশগ্রহণে আওয়ামী লীগের পতনটা হলো। এখানেই পার্থক্য 75-এর সাথে আপনার 24-এর, যে 75-এ আওয়ামী লীগকে একটা হত্যাকাণ্ডের শিকার করে ক্ষমতা ছাড়তে হয়েছে, আর এখানে আওয়ামী লীগ পালিয়ে গেছে। কারণ শেখ মুজিবুর রহমান তার বাংলাদেশের বুকে দাঁড়িয়ে রক্ত দিয়েছেন, সেখানেই তিনি নৃশংস বা নির্মমভাবে নিহত হয়েছে। কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের টোটাল প্যানেলকে দেখা গেল যে তারা রাতের অন্ধকারে, কেউ দিনের বেলা, কেউ নানা ছদ্মবেশে তারা কিন্তু পালিয়ে গেলেন। এবং কীভাবে পালিয়ে গেলেন? আওয়ামী লীগ কিন্তু একটা শক্তিশালী দল, তার পার্লামেন্টে তার মানে 2/3-এরও বেশি ক্ষমতা। এই অবস্থায় তারা পালিয়ে গেল। এই জায়গাটায় আওয়ামী লীগকে যেই মানে যে একটা কদর্য অবস্থান তাকে যেতে হয়েছে, এইটা
কনসিকুয়েন্স খুবই খারাপ। না, আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বলেছিলেন যে 75-এর পরে 21টা বছর পরে তারা আবার ক্ষমতা আসতে পেরেছিলেন বা সফট মেন্টালিটি তৈরি হয়েছে। এই 24-এর যে হত্যাকাণ্ডের যে অভিযোগ, এই অভিযোগ থেকে কখন মুক্তি পাবে বলে মনে হয়? আপনি 21 বছর নাকি আরও সময় লাগতে পারে? যে এই যদি মানুষের মধ্যে যে সফট মেন্টালিটি তৈরি হয়, তাহলে কি আওয়ামী লীগ আবার ফিরবে বা কতদিন পরে ফিরতে পারবে বলে মনে হয়? দেখেন, রাজনীতি তো একটা রাজনীতিতে নানা উত্থান পতন ডাইনামিজম আছে। আমি একদম এক বাক্যে বলবো না যে আওয়ামী লীগের উত্থানের আর কোনো সুযোগ নাই, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির যেই পট পরিবর্তন, আমরা সায়েন্সে একটা কথা আছে, আমাদের নিউটনের সূত্রের একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, সে কিন্তু এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হয়। তাহলে আমরা 70-এ দেখলাম সব আওয়ামী লীগ, কিন্তু সেটা পরিবর্তিত হয়েছে, কখনো জাসদ, ন্যাপ, বিএনপি আকারে। আওয়ামী লীগের বহু নেতাকে আপনি দেখবেন পরবর্তী তারা বিএনপিতে জয়েন করেছে, পরবর্তী তারা জাতীয় পার্টিতে জয়েন করেছে। তা আমার ধারণা যে আওয়ামী লীগ নানা রূপান্তরে ঘটবে আওয়ামী লীগের মধ্যে, অর্থাৎ যারা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, যারা পালিয়ে গেছেন, তাদের মধ্যে একটা অংশের মৃত্যু ঘটবে। যারা বয়স্ক হয়ে গেছেন তাদের, আমরা ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাদের মৃত্যু খবর হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, যাদের বিরুদ্ধে এই অভিযোগটা নাই, আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ নাই, আওয়ামী লীগের বহু নেতারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা অনেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এই ধরনের রেপুটেশন আছে। কিন্তু সমস্যা হচ্ছে, সে যখন ফেসিবাদকে, গণহত্যাকে সমর্থন দিয়েছে, এই পয়েন্টে কিন্তু সেও পালিয়ে যেতে হয়েছে, সেও কিন্তু এলাকায় থাকতে পারছে না। এবং যারাই পোস্ট হোল্ড করেছেন অলমোস্ট মোরললেস তারা সবাই কিন্তু মামলায় পড়েছেন। এখন এই বিচারের যেহেতু আপনার 1300-1400 হত্যাকাণ্ড এবং 15 বছরে আওয়ামী লীগের নানা রকমের গুম খুনের কাহিনী আছে, এই টোটাল একটা জুডিশিয়াল প্রসেস তাকে ফেস করতে হবে। আপনি দেখেছেন বিএনপি, জামাতের লোকেরাও কিন্তু একটা লম্বা বিচার প্রক্রিয়া, অনেকের তো ফাঁসি হয়ে গেছে, অনেকে নানাভাবে সর্বশান্ত হয়েছেন। তো আওয়ামী লীগকে কিন্তু এই জায়গাটা ফেস করতে হবে। আওয়ামী লীগের আরেকটা ডিমেরিটস হচ্ছে যে তার বিপক্ষ শক্তি কিন্তু অনেকগুলো, একটা দুইটা না। সে একদিকে বিএনপি তার বিপক্ষ শক্তি, একদিকে জামাত তার বিপক্ষ শক্তি, একদিকে নতুন তরুণরা যারা আছে তারা একটা বিপক্ষ শক্তি। এবং শুধু সেটা না, একই সাথে মিডিয়া, একই সাথে নানা ধরনের ব্যবসায়িক গ্রুপ, নানা জায়গাগুলো কিন্তু সে নানা ধরনের হোস্টাইলিটি তৈরি করেছে। কারণ সে বহু জায়গায়, সে প্রত্যেকটা জায়গায় মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, প্রশাসনে, পুলিশে, ব্যবসায়ীদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে। ফলে তার অ্যান্টি আওয়ামী লীগ যে বিরাট অ্যারেনা আছে, এরাই কেউ আওয়ামী লীগের উত্থানকে কেউ গ্রহণ করে নিতে চাইবে না বা নেবে না। এবং আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নতুন ধারার রাজনীতি না করবে, ততক্ষণ পর্যন্ত এত বড় পরিস্থিতি ট্যাকেল এবং এই প্রতিবন্ধকতা ট্যাকেল করতে গিয়ে আওয়ামী লীগের বহু পুরানো নেতাদেরকে দেখা যাবে তারা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কঠিন হবে। আমি আমার বিবেচনা একটু কঠিন দেখি। যদি আনিস আলমগীর, আপনাকে এই প্রশ্নটা করি, আমরা যতটুকু জানি আওয়ামী লীগের আতুর ঘর খ্যাত ধানমন্ডি 32-এর আশেপাশে আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আজকে দেখা যায়, যদিও আজকে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে কি এইটাই কি স্ট্যাবলিশড হয়েছে তাদের মনে, যে শীর্ষ নেতারা পালিয়ে গিয়ে বিলাসী জীবন যাপন করছেন, তাদের এত ঝুঁকি নেওয়ার দরকার কি? তাই আজকে 32 কিংবা দেশের অন্য কোথাও মিছিল মিটিং তাদের দেখা যায়নি? বিষয়টা হতে পারে এটাও, কিন্তু একেবারে ঢালাওভাবে যদি বলেন সেটা নয়। কারণ নেতাকর্মীরা তো, বড় নেতারা তো আগে পালিয়ে আসে, এটা তো নতুন না। কিন্তু এর মধ্যে কি গত 2 বছরে কি তারা রাস্তায় নামে নাই? তাতে নেমেছে, তারা আন্দোলন করেছে, চোরাগুপ্তা হোক, দাঁড়াতে পারে নাই, তারপরে নেমেছে, তারা গ্রেপ্তার হয়েছে। তো এখনও সেই অবস্থাতেই চলমান আছে। কিন্তু আপনি তার আগে কি হয়েছে সেটা দেখেন। এর আগের দিন তারা আন্দোলন করেছিল, অনেকগুলো নেতাকর্মীকে তাদের গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তারপর আপনি 6টি জেলাতে সেনাবাহিনী নামিয়েছেন, বিজেপি নামিয়েছেন, তারপরে 18,000 পুলিশ নামিয়েছেন, তারপর আবার জামাত ইসলাম নামিয়ে দিয়েছেন। এত কিছু নামানোর পরে তাহলে কিভাবে সেখানে তারা থাকবে? তারা দেখছে, আমি জানি না মঞ্জু ভাইরা নামছেন নাকি না, আজকে 11 দলের একটা সমাবেশ, 11 মঞ্জু ভাইরাও নামছে। আপনি দেখেন, সরকারি দল সবসময় দেখা যায় যে তার প্রতিপক্ষকে রাস্তায় দমন রাখা হয়েছে, এটা অতীত সংস্কৃতি, এটাতে নতুন আওয়ামী লীগও তাই রেখেছিল। দেখা গেল যে তারা পুলিশ এত সংখ্যা হচ্ছে যে আর বিএনপির লোকজন ওইখানে রাস্তাতেই নাই। তা আজকেও তাই দেখা গেছে, বঙ্গবন্ধু এভিনিউতে দেখা গেল 2 পাশে পুলিশ এসে ভর্তি, মাঝখানে কেউ নাই, তারা অপেক্ষা করছে কেউ আসে কিনা আওয়ামী লীগের। তারপর 32 নম্বরও সেই একই ঘটনা, অন্যান্য জেলাগুলো তো সেই কাণ্ড ঘটেছে, আওয়ামী লীগ আসে নাই। আমি মনে করি যে না আসাটা বরং বেটার। কারণ আপনি কেন এমন একটা পরিস্থিতিতে রক্ত দিতে আসবেন
যেখানে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে উঠতেই দেবে না এবং ফাইনাল খেলার মতো দাঁড়িয়েছে। এখন কোয়ার্টার ফাইনাল গ্রুপ পর্যায়ে খেলাতে যদি হয় যে সেটা হয়তো সরাসরি সেনাবাহিনী নামিয়ে দেওয়া, সরাসরি র্যাব, আর্মি, পুলিশ নামিয়ে দেওয়া, তার মানে হচ্ছে আপনি সর্বাত্মক প্রস্তুতি নিয়ে নেমেছেন। এবং এই নামা শেষ নয়, যেটা বলছিলাম আমি, যে সরকারি দল তো এই ধরনের সরকার এ ধরনের প্রতিহত করার জন্য নামে, সরকারি দল কোথাও নেমেছে আমি শুনি নাই, সরকারি দল বলেও নাই যে আমরা নামবো, কিন্তু বিরোধী দল অতি উৎসাহী হয়ে নেমে গেছে। আজকে তো রুহুল কবির রিজভিও নেমেছেন, নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন। ওকে, তার মানে হচ্ছে সরকারি দলও নেমেছেন, বিরোধী দলও নেমেছেন, তাহলে বাকি তো আর কেউ নাই। এবং যেটা আনইউজুয়াল, যেটা হচ্ছে বিরোধী দল নামার কথা না, বিরোধী দল কেন নামবে, সরকারি দলের সাথে কি হচ্ছে না হচ্ছে, তার মানে একটা গৃহপালিত বলবো না আমি, ভাই ভাই বিরোধী দল যারা আছে, সহমত বিরোধী দল সহ নামছে। তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে আশা করেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় নেমে বুকে রক্ত দেবে, যেখানে তাদের, আপনি নিজে উল্লেখ করছেন যে তাদের বড় বড় নেতারা দেশের বাইরে পালিয়ে আছে বা পালাতে বাধ্য হয়েছে বা থাকতে বাধ্য হচ্ছে, এবং হাজার হাজার নেতা কর্মী এখনো জেলে। তারা তো এটাও দেখছে রাস্তায় নামলেই তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, এবং জেলে যাদেরকে দেওয়া হচ্ছে তারা মুক্তি পাচ্ছে না, তাদের বছরের পর বছর জেলে পৌঁছতেছে। তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না। এবং আমাকেই এই আপনার 22 তারিখ রাতে আরেকটা শোতে জিজ্ঞেস করছিল যে আগামীকাল কী হবে, আমি কিছুই হবে না। এখন দেখতেছি আমার কথাই বলছে, কিছুই হয় নাই, যেভাবে আসছিল। আপনি ওয়েল ইনফর্মড বোঝা যাচ্ছে আর কি। না, কারণ আপনি দেখেন, আর্মি যদি নামান, আপনি যদি পুলিশ নামান, আপনি কাকে নামানো বাদ রাখছে? জামাত ইসলামও নামিয়ে দিয়েছেন। তো এর মধ্য দিয়ে তো আর কিছু করার নাই। সব রাষ্ট্রের যন্ত্র এবং রাজনৈতিক দল সবগুলো একসঙ্গে যদি নামে তাহলে তো কিছু করার নেই। তারা যদি এমন সুসংগঠিত একটা রাজনৈতিক দল মাঠে আছে তাহলে একটা বিষয় ছিল, তারা তো সুসংগঠিত না, তারা তো এখন বিপর্যস্ত। আলমগীর ভাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই বিএনপি, জামাত সব তো একসাথেই নামছিল, একসাথেই তো মানে বিরোধী আন্দোলনে ছিল। তখন তো এরা পাত্তাও পায় নাই, কারণ আওয়ামী লীগ তো এদেরকে কেয়ারই করে নাই তখন। তো এখন কেন মানে এই পরিস্থিতিটা কেয়ার করে নাই? কারণ হচ্ছে তখন তাদের সাথে আর্মি ছিল, পুলিশ ছিল। আচ্ছা, এখন নাই, সেজন্য এখন নাই। আপনার রাষ্ট্রযন্ত্র যার আছে তো সে আছে। আপনি ওনাকে বলছিলেন যে ওদের বিপর্যয়ের কথা, আমাকে কি কোশ্চেন করছেন নাকি? না, যে প্রশ্নটা ওইটাই যে আপনি কি মনে করেছেন কিনা যে আওয়ামী লীগের এই পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী, বা শেখ হাসিনা কোন চক্রের ফাঁদে পড়ে শেখ হাসিনা জনগণ ও দলের ত্যাগী নেতা, আমরা দেখেছি দলের ত্যাগী নেতা কর্মীরা তারা অনেক সময় বঞ্চিত হয়েছেন বিভিন্ন থেকে, বিভিন্ন সেই ক্ষেত্রে কোন চক্রের ফাঁদে পড়েছিলেন শেখ হাসিনা, যার কারণে জনগণ থেকে দলের তৃণমূলের নেতা কর্মীদের কাছ থেকে তিনি একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন? এটা সার্বিক, আপনি শুধু শেখ হাসিনাকে বললে হবে না, এটা কি কম্বাইনলি একটা দেখতে হবে যে কেন আওয়ামী লীগের এই বিপর্যয়, শুধুমাত্র শেখ হাসিনার কারণে না, শেখ হাসিনার সিদ্ধান্তের কারণে, নাকি আরও অন্যান্য কারণগুলো রয়েছে। আমরা যদি একটা পয়েন্ট আউট করি, প্রথমে দেখবেন যে একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, নেতা কর্মীরাদের মধ্যে তাদের আছে সবই, কিন্তু তৃণমূলের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে। তৃণমূলের কর্মীরা নিজেরা ভাবছিল যে তারা অবহেলিত, এবং সেই 24-এর আন্দোলনে তৃণমূল কীভাবে অংশ নিয়েছে আপনি দেখেন, নেয় নাই। তো এই অবস্থায় শহরকেন্দ্রিক আন্দোলনটা হয়েছিল, এবং শহরকেন্দ্রিক আন্দোলনের এই তৃণমূলের নেতাকর্মীরা যখন বঞ্চিত ফিল করে তখন তো দলের তো ঐক্য আর থাকে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং সুশাসনের অভাব যেটা পরিলক্ষিত হচ্ছিল, জনগণ যেটাতে ক্ষিপ্ত হচ্ছিল। আপনি আমলাতন্ত্র এমনভাবে গ্রাস করেছে, আমলারা ইলেকশন করে দেয়, আমলারা জিতিয়ে দেয়। হ্যাঁ, এবং বিচার বিভাগের অবস্থা দেখেন, বিচার বিভাগেও সরকারি দলের ইশারায় বিচার বিভাগ চলে, এখনও যেটা আছে অব্যাহত আছে। মানে আনফর্চুনেট যে বাংলাদেশে এই কালচার এখনও চেঞ্জ হলো না। তারপরে আপনি দেখেন ভোটের অধিকার বিরাট একটা বিষয়। আপনি জনগণ ভোট দেওয়ার অধিকার চায়, যেভাবে হোক। পাতানো নির্বাচন হচ্ছে, সেটা সরকার দল করে, কিন্তু জনগণ যায় ভোটটা দিতে পারে। তো আওয়ামী লীগের আমলে দেখা গেছে যে ভোটের অধিকার মানুষের ক্ষুণ্ণ হয়েছে। তারা 2008-এর কথা বলছেন, আমি 8কে অত ওইভাবে ধরবো না, 13-14টা মনে করেন একদলীয় হয়ে গেছে। যদিও আমি 14 ইলেকশনের জন্য সরকারকে ওইভাবে দায়ী করি না, কারণ আপনি অংশ নেন নাই, আপনার স্ট্র্যাটেজিক ভুল ছিল। আপনার ভুলের খেসারত হিসাবে বাংলাদেশে এখন আমি মনে করি যে 14 ইলেকশনে সরকার, আওয়ামী লীগের পাশাপাশি যদি বিএনপি অংশগ্রহণ করতো, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজ এই পর্যায়ে আসতো না, এবং 18-র মতো এরকম একটা ভুয়া নির্বাচন হইতো না, বা 24-এর আবার
আমি দামি নির্বাচনও হতো না। এই পরিস্থিতি কাটিয়ে উঠেছে তো মানুষ। ভোটাধিকার একটা বড় বিষয়, একটা আমার একটা জেনারেশনের প্রশ্ন হচ্ছে, ভোটের বিষয় ছিল। আনিস আমি শেষ করে দিচ্ছি আপনাকে। জি। সর্বশেষ হলো ছাত্র জনতার যে আন্দোলন, এটা যে ক্ষোভ এবং আন্দোলনের ছাত্র জনতার যে ক্ষোভ ছিল এবং আন্দোলনের ভুল মূল্যায়ন ছিল, যে বারবার বলা হচ্ছিল একটা বিদেশি শক্তি তাদেরকে ইয়ে করে দিচ্ছে এবং তাদেরকে ওই আন্দোলনটাকে উস্কানো আন্দোলন মনে করছিল এবং নিজেরাও উস্কিয়েছে। এটাকে সহজ সমাধান করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যারা এই দায়িত্বগুলোতে ছিল, তথ্য, শিক্ষা বা স্বরাষ্ট্র, আইন, এই তারা প্রত্যেকে এখানে ফেল খেয়েছে। মানে সেখানে আসলে দূরদর্শিতার অভাব ছিল, যেটা চরম দূরদর্শিতার অভাব সেক্ষেত্রে ছিল। আর আপনাকে এখানে আরেকটা অ্যাডভান্টেজ যেটা দিয়েছে মানুষকে, যারা এর সঙ্গে যুক্ত ছিল, যে আন্দোলনে যারা যুক্ত ছিল, তারাও যে মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে আন্দোলনের মধ্যে আপনার সহিংসতার মধ্যে তাদের সহিংসতার উস্কানি ছিল, সেটাও একটা বড় বিষয়। আজকে তো প্রমাণ হচ্ছে যে সে আন্দোলন সহজ আন্দোলন ছিল না। সেটাতে যারা নিগৃহীত হয়েছে বলা হচ্ছে তাদেরও সহিংসতার অংশ ছিল। সরকারি দল সেটাও মোকাবেলা করতে পারে নাই। এই সবগুলো এবং বা জনগণও জানে নাই। জনগণ জানে যে নিরীহ লোকদেরকে মেরে ফেলতেছে। জনগণ যদি জানতো যে এই আন্দোলন হচ্ছে সরকার বদলের আন্দোলন, তাহলে কতজন লোক থাকতো সেটাও নিয়ে প্রশ্ন আসছে। জনগণ যদি জানতো যে এই আন্দোলন হচ্ছে যে সরকারকে ফেলে দেওয়া, এই আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করা, এই আন্দোলন হচ্ছে ৩২ নম্বর ভাঙা, এই আন্দোলন হচ্ছে আপনার মব সৃষ্টি করা, তাহলে কিন্তু মানুষ এটাতে যেত। কত পার্সেন্ট যেত সেটাতে সন্দেহ আছে। কিন্তু আপনি যে এই এক দফার আন্দোলন করছেন সেটা আগে জনগণকে জানান নাই, সর্বশেষে এসে আপনি ডিক্লেয়ার করলেন এক দফা। তাহলে এখানে চালাকিটা